আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 2-3 দিন ধরে আপনারা দেখছেন সারা দেশে, বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ। বাউল কারা? তাদের একটা দর্শন আছে, কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন, শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন। বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ, ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। সেখানে উনি শাহ আব্দুল করিমের জীবন যাপন নিয়ে কথা বলেছেন। এই বাউল গান নিয়ে শাহ আব্দুল করিমের যে কি আন্তরিকতা, সেটা নিয়ে কথা বলেছেন। এই বাউল শিল্পী যারা, তারা কিন্তু কেবল গান গায় না, তারা সেই সঙ্গে একটু দর্শনও প্রচার করে, মানব দর্শন। তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে। এই বাউল গান এই দেশে চলে আসছে শত বছর ধরে, এটা আজকে থেকে না। কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি, তারও আগে থেকে এই বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে। এটা হলো আমাদের এই মাটির গান। এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মাঝি, জেলে, এটা তাদের গান। এই গানটার জন্য কোনো স্কুল নাই, কোনো কলেজে এই গান শেখানো হয় না, স্কুল কলেজের থেকে এই গান আসেনি। এটা মানুষের মন থেকে এসেছে, মানুষের যে উৎপত্তি, উৎসস্থল, সেখান থেকে এসেছে। বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের এই দেশে, এটাই আমাদের কালচার। এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না, সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বুঝেন না, তাহলে কেমন হবে? যারা বাউল গান করেন তারা কি মুসলমান না? তারা কি ধার্মিক না? তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা বললাম শব্দের অন্য অর্থে, আপনারা হয়তো অন্যভাবে নেবেন না। যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা, আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা স্বীকার করেছেন, এবং অন্য ধর্মের যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন। আলাদা আলাদা ধর্ম, এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে? ধরা যাক, আমি একটা তর্কের জন্য একটা কথা বলি। ধরা যাক আমি মুসলিম, আপনিও মুসলিম। আমি যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কোন মুসলিম? আপনি শিয়া নাকি সুন্নি? বলুন। যদি আপনি সুন্নি হন, তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনও 15% মুসলিম আছে যারা নাকি শিয়া ধর্মাবলম্বী। তারা কি অমুসলিম? আচ্ছা ঠিক আছে, রাখেন এটা। আপনি যখন সুন্নি মুসলিম বলেন, তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি সুন্নি মুসলিমের কোন মাযহাবের অনুসারী? মাযহাব মানে মোটামুটি 4টা মাযহাব তো আছেই, আছে না? বলেন। যেমন যদি আপনি হানাফি মাযহাবের অনুসারী হন, তাহলে হানাফির সংখ্যা কত? এই সুন্নি মুসলিমের সংখ্যা হলো প্রায় 85%-এর মতো লোক। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হলো সুন্নি মুসলিম। এই সুন্নিদের মধ্যে, এই 85-এর মধ্যে 45% হলো হানাফি। শাফি হলো 25%, শাফি মাযহাবের। মালিকি মাযহাবের হলো 15%-এর মতো, হাম্বলি মাযহাবের হলো 5%-এর মতো। আর আপনি কোনটা ভাই? যদি আপনি হানাফি হন, তাহলে 45% আপনার। তাহলে দেখেন টোটাল মুসলমানের মধ্যে আপনি কিন্তু মাত্র 45%-এর অনুসারী, এবং হানাফি নয় এমন লোকের সংখ্যা কিন্তু মুসলিমদের মধ্যে 55%। তাহলে 55% ভুল, আপনি ঠিক। তখন এটা একটা বিতর্ক, এটা একটা এটা নিয়ে আপনি কোনো তর্ক করতে পারবেন না, কারণ যারা ওইটা পালন করছেন তাদেরও একটা যুক্তি আছে। আবার ইদানিং আরেকটা গ্রুপ দাঁড়িয়েছে, এটা হলো সালাফি। এটা সৌদি আরবের একটা গ্রুপ আছে, এটা সালাফি। তো আপনি কি সালাফি? আপনি কীভাবে তর্ক করবেন? কার নিয়মে তর্ক করবেন? পৃথিবীতে এই মুহূর্তে মুসলিম কান্ট্রি কয়টা আছে? মুসলিম কান্ট্রি অনেক আছে, কিন্তু ইসলামের শাসন প্রচলিত আছে কোন দেশে? বলেন। আফগানিস্তানে, ইরানে, এই তো। সৌদি আরবে কি ইসলামী শাসন? ইসলামিক রাষ্ট্রতন্ত্র সাপোর্ট করে? ভাবুন একবার কথাগুলো। তো এখন আপনি কোন দিকে যাবেন? সৌদি, আপনি যদি ইরানে যান, ইরান শিয়া মুসলিম, আবার আফগানিস্তানে সুন্নি, কোন
কোনটা ঠিক? তো এগুলো তো একটা বড় বিতর্ক ভাই। এই বিতর্কের সমাধান আপনি করতে পারবেন? আচ্ছা, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি। বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে, অনেকগুলি বলবেন কি? অনেকগুলি না, একগুলি, একটাই মুসলিম। ঠিক আছে, একটাই মুসলিম মানলাম। তা হাফিজি মানে আপনার হেফাজতে ইসলাম যারা আছেন, তারা কি জামাতে ইসলামের কে স্বীকার করেন? তারা বলেন জামাতে ইসলাম করলে নাকি ইমানই চলে যাবে। এই হেফাজতে ইসলামের মাওলানাটা বলেন। তো আপনি কি হেফাজতপন্থী নাকি জামাতপন্থী? আবার এর বাইরে আছে একটা পীরপন্থী, যেমন ইসলামী আন্দোলন যেটা চরমনের পীর, ওরা তো পীরপন্থী। জামাত ইসলাম কি পীরতন্ত্রকে স্বীকার করে? মাজার ভাঙতেছে কারা? মাজার কারা ভাঙতেছে? বাজার যারা ভাঙতেছে তারা কোন লাইনের লোক? তারা তো হেফাজত ইসলামের লাইন, তারা তো চরমনাই লাইনের লোক না, তারা তো জামাত লাইনের লোক। তাহলে এখানে আপনি এখানেই ধরেন, এখানে আপনি কোনটা মানবেন? ইদানিং আরেকটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামী স্কলার বক্তৃতা করেন, অনেক নাম করা স্কলার আছে। যেমন আজহারি সাহেব একজন আছেন, খুব নাম করা এবং খুব ইংরেজি বাংলা আরবি মিলাই মিশিয়া অনেক বক্তৃতা করেন, খুব জ্ঞানী লোক। তাহিরি সাহেব একজন আছেন, আবার এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজন আছেন। এখন আপনি কোনটা শুনবেন? এনায়েতুল্লাহ আব্বাসী যেটা বলেন, আজহারি সাহেব কি সেটা বলেন? ভাবুন আপনি কোনটা? ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না, তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই। কাজে আপনার যেটা বিশ্বাস হয়, আপনার যে জ্ঞান, আজকে আপনার যে জ্ঞান, আপনি এই জ্ঞান দিয়ে যেটাকে সঠিক মনে করেন আপনি সেটা পালন করেন। আগামীকাল কিন্তু আপনার জ্ঞানের ব্যাপার পরিবর্তন হতে পারে। আগামীকাল হয়তো আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বক্তৃতা শুনে মনে হলো আরে এটি তো ঠিক, তখন আপনার আজহারিকে বাদ দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর ওই কথা ফলো করবেন। আবার দুদিন পরে এখান থেকে আরেক জায়গায়, এটা হতেই পারে, এটা কিন্তু সমস্যা নাই। কারণ আপনি তো আপনার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন। যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমাকে বোঝানোর লাভ নাই। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, ক্লাস 5-এর একটা ছেলে খুব ভালো অঙ্ক টঙ্ক পারে, তাকে যদি আপনি ম্যাথমেটিক্সের মাস্টার্স ক্লাসে একটা অঙ্ক পাই না দেন, সে যত মেধাবী হোক সেটা বুঝবে? সেটা বুঝবে না। সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্সের অঙ্কটা ভুল হয়ে গেল? তাও তো হলো না। আমি আপনি ক্লাস 5-এর ছাত্র রে ভাই, আমি আপনি ক্লাস 5-এর ছাত্র। আর এনায়েতুল্লাহ আব্বাসী অথবা আজহারি সাহেব ওনারা মাস্টার্সের স্টুডেন্ট ইসলামের ক্ষেত্রে, অথবা মাস্টার্স পাস করে গেছেন। তো ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। কাউকে অবিশ্বাস করার কোনো দরকার নাই। আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুড়ায় ততটুকু আপনি করেন। তাহলে কি বেসিকটা কি? বেসিকটা যে যেটা করে তাকে সেটা করতে দেন। যদি আপনারটা ঠিক হয় আপনি আপনারটা পালন করেন, অন্যকে ঘাড়ে ধরে আপনার পথে আনার তো কোনো দরকার নাই। এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই রে ভাই। দেশের আইনও আপনাকে দেয় নাই, ইসলামও আপনাকে দেয় নাই। তাহলে ওটা আপনি কেন করছেন? এইগুলো করতে যে কি হয়েছে দেখেন, এই বাউল দিনে যেটা হলো, একজন ভদ্রলোকে আবুল সরকার সাহেব, উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে। এটা নিয়ে আপত্তি হতে পারে, এটা নিয়ে কারণ তার এটা নিয়ে বিতর্ক করেন, তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল বলছেন। কিন্তু আপনি তাকে মারতে গেলেন, তাকে মারলেন, তাকে ধরিয়ে দিলেন, যারা মারলো তারাই আবার মামলা করলো, পুলিশে তাকে কোর্টে পাঠাই দিল, জেল হাজতে পাঠিয়ে দিল। আবার তার অনুসারীরা মানিকগঞ্জে গেলেন একটা প্রোগ্রাম করতে, তাদেরকে পিটাইয়ে পানিতে ফেলে দিলেন। দেখলাম তো ভিডিও দেখলাম ভাই, এটা কোনো মানবিক কাজ হলো? আপনি পারেন, পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা, এই কাজটা আপনি করতে পারেন, বেশ কয়েকজনকে আহত করলেন। এটা কেন করলেন? এই দেশটা এরকম ছিল না, কেন হলো এরকম? এই দেশটা হলো মবতন্ত্র। আপনারা যে মব করছেন এটা ইসলাম না ভাই। আমি ইসলাম ভালো বুঝি না, আমি হয়তো ক্লাস 5-এর ছাত্র অথবা পড়াশোনাও শুরু করিনি, কিন্তু আমি আমার কমন সেন্সে বলতেছি ভাই, এটা ইসলাম না, এটা কোনো ধর্মই না। আপনারা যেটা করতেছেন এটা হলো মবতন্ত্র। মবকে ইসলাম সমর্থন করে না। দেখুন আজকে দেখলাম আমরা এই ফরহাদ মাঝহার, উনি আজকে আবুল সরকারের পক্ষে দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরহাদ মাঝহারের পাশে ছিলেন না।
ফরহাদ মাহমুদ বলতেছেন যে আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন, আমি এটা মেনে নেব না। এটার মধ্যে একটু আমি ভাবটা আছে, থাকুক, তাও কোনো সমস্যা নেই। ফরহাদ মাহমুদের যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন? ফরহাদ মাহমুদ আরও বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকব, আমাকে পেটাতে পারেন, আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদের শিক্ষা দিয়েই যাব। আপনি তিনি আরেক জায়গায় বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই। নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসূলের উম্মত দাবি করতে পারে না। ওনার বক্তব্য। এখন এই বক্তব্য নিয়ে আপনি আধা ঘন্টা আলাপ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে। এটা ঠিক না ভাই। আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে, আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে। সরকার এগুলি চায়, সরকার এরকমভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ডক্টর ইউনূসের সরকার, ওনারা এগুলি চান। এর মাধ্যমে নানা ছুতানাতায় তারা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান। কয়েকদিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না, বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডারকে দেখলাম বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না, স্কুলে সঙ্গীত শিক্ষা হবে না। কেন হবে না? হবে না কেন বলেন? দেশটাকে আপনি ইচ্ছা মতো চলবে? ভাই সৌদি আরবে আমাদের সঙ্গীত শিক্ষক আছে, সৌদি আরবে অনেক স্কুলের সঙ্গীত শিক্ষক আছে, গুগল করে দেখেন আছে কিনা, আমরা দেখে বলতেছে আছে। আপনার কোন জায়গায় নিয়ে আসছেন, আপনারা থিওরি নিয়ে আসছেন? নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত দিলে গাওয়া হবে না, এটা তো পাকিস্তানি থিওরি। পাকিস্তানিরা বলতো যে বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে না। আপনাকে ওই লাইনে যাচ্ছেন, ওই লাইন থেকে তো আরেক ডিগ্রি উপরে উঠে গেছেন আপনারা, কেন হবে না? তো এই যে বিষয়গুলো মনে রাখবেন, খালি বিপ্লব করলেই হয় না, বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয়, যেটা চীনে হয়েছিল। কালচারালি যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে ওই মেধাবী না কোটা না কি এগুলি বলে কোনো লাভ নেই। এবং আমরা বোধ করি কালচারালি অনেক পিছিয়ে আছি এখন। সাংস্কৃতিকভাবে যদি একটা জাতি অগ্রসর না হয়, সেই জাতি অগ্রসর হতে পারে না ভাই। আমি খালি একটা কথা বলবো, এই যে ফরহাদ মাজাহার সাহেবের কথা বললাম আমি, এই ফরহাদ মাজাহার সাহেবকে এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে, অনেকে মনে করে এই ছাত্র আন্দোলনে যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে ইনি এই ফরহাদ মাজাহার, তিনি এগুলি বলতেছেন। আমি বাউলদের সম্বন্ধে আরেকটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলা কান্না করতেছেন, উনি বাউল গান গান, ওনাকে আর কেউ ডাকে না। কেন ডাকে না? দেখেন কি ভয়ঙ্কর সমস্যা নিয়ে পড়েছেন। ওনার নাম হয়েছে হাসিনা সরকার, যেহেতু ওনার নাম হলো হাসিনা অতএব ওনারা কেউ ডাকে না। আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করব? ভাবুন একবার, আমরা কোন সমাজে বাস করছি? দেখুন, ফরহাদ মাজাহার কিন্তু এই সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন, কেবল এই বাউলটা নিয়েই না, আরও কিছু বিষয় নিয়ে। এবং উনি সেখানে বলেছেন, উনি একটা আপনার ইন্টারভিউতে বলেছেন, আমি ইন্টারভিউটা আপনাদের পড়ে শোনাই কী বলেছেন উনি। মানে উনি কেবল এই যে মব, এই যে আপনার মৌলবাদীদের উত্থান এখানে এইটাই না, পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন। উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা নতজন ছিলাম, এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি। ওনার কথা পড়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি কী বলেছেন? উনি বলেছেন আপনি বাঘ তাড়াতে গিয়ে কুমির নিয়ে এলেন, ভারতীয়দের তাড়াতে গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন। কোথায় ব্লু ওয়াটারের মধ্যে সেন্ট মার্টিনে। হাসিনা হলে আপত্তি হয়তো করতো, এটা সত্য না মিথ্যা বড় কথা না, কিন্তু এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া বা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কথাটাকে উড়ে দিতে পারবেন? আমি বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন মৌলবাদীর গহ্বরে আপনি নিয়ে যাচ্ছেন এই দেশটাকে? আপনার নিজের ধর্মবিশ্বাস কি, এই প্রশ্নটাও করতে চাই। প্রিয় দর্শক, প্রশ্নগুলি হয়তো জটিল। ঢাকা শহরের প্রায় মসজিদের পাশে দেখবেন টুপির দোকান। টুপি, তসবি,
অনেক কিছু বিক্রি করে, আবার আতরও বিক্রি করে। আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে, ওর পাশে একটা টুপি, আতর, ওই তসবি এসব বিক্রি করার ছোট্ট একটা দোকান আছে। তো 2 দিন আগে আমি একটা টুপি দেখে আসছি, সুন্দর, এখানে বিভিন্ন রকম টুপি রাখে, বেশ ভালো লাগছে। কিন্তু আমি তো হাঁটতে বাইরেছি, পকেট খালি, কিনতে পারি নাই, দেখা রাইখা দিয়ে চলে আসছি। তো আজকে পয়সা নিয়ে গেছি, যাই দেখি ওই টুপি নাই। কি ব্যাপার, ওটার আর অন্য কোনো পিস নাই? না স্যার, 10-12টা ছিল, বিক্রি হয়ে গেছে। তখন আমি বললাম ঠিক আছে, অন্যরকম কিছু দেখাও, গোল। স্যার ভালো কিছু নাই। আমি হঠাৎ করে সব বিক্রি হয়ে গেল, বুঝলাম না। স্যার আমাদের এই ব্যবসাটা কখন কখন হয় জানেন? আমি বলো কখন কখন? বলে কি জানেন, ঈদ আসলে এই ব্যবসাটা খুব জমজমাট হয়। 2 ঈদে, শবে বরাতের রাইতের আগের দিনে খুব বেচা কিনা হয়। আর বেচা কিনা হয় 5 বছর পর পর নির্বাচন আসলে। আমি বললাম যে তুমি কি এই নির্বাচনের কারো কাছে এই টুপিগুলো বিক্রি করছো? হ্যাঁ স্যার, একজনই সবগুলো লয়ে গেছে। ওরা এদিক দিয়ে যাইতেছিল, ছোট্ট একটা মিছিল, হঠাৎ করে মিছিল থেকে বাইরে আইসা ওই টুপিগুলা দেখা পছন্দ করে নিয়ে চলে গেল। দেখছেন? হ্যাঁ, নির্বাচন আসলে টুপি দরকার হয়। আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে, মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? ওই যে রংবাজির জগতে, ওই 12 ঘাটের পানি খাওয়া, ওই 12 ঘাটের পানি খাওয়া মানুষ আমি। ওই অন্ধকার জগতে কি বলে জানেন? ওই ওরে টুপি পরায়া দে। এর মানে কি জানেন? ওরে ধরা খাওয়ায়া দে। মানে কিছু ইয়াবা দিয়া বা অন্য কিছু দিয়া, আর্মস ট্রান্স পুরানা একটা কিছু দিয়া পুলিশে ইনফর্ম কইরা ধরায়া দিবে। ওর মানে ওরে টুপি পরায়া দে। চিন্তা করেন। আর নির্বাচন আসলে কেন টুপি লাগে, এটা তো ভাই বুঝেনি আপনারা না। ধর্মের একটা ব্যাপার আছে, ধার্মিক লোকদের মানুষ পছন্দ করে। এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই, ওনারা ধৈর্যই নেবে যে আমি একজন ধার্মিক মানুষ। সাথে যদি দাড়ি থাকে আরো ভালো, আবার যদি একটা পাঞ্জাবি পরতে পারি আরো ভালো, আবার যদি মাথায় একটা পাগড়ি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো, তাইলে তো ভাই জবাবই নাই। হায় হায়, তাহিরি সাহেবের সাথে, তাহিরি সাহেব বলতে আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি? ওই যে ঢেলে দেই ঢেলে উনি, ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখলাম। হ্যাঁ, ওনার পাশে ফজলুর রহমান সাহেব বৈশা রয়েছে, উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হলো বীর মুক্তিযোদ্ধা, উনি সুন্নি মুসলমান, এই ধরনের কথাবার্তা বলতেছিল। ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি, না নেয়, মোল্লাদের বাচ্চা যেন পেটে না নেয়, সেই লোক ওইখানে বৈশা রয়েছে। কেন? সামনে নির্বাচন, বুঝছেন? আবার উনি এর মধ্যে একটা কথা বইলা ভালাইছে, আমি খুব চিন্তায় পড়ে গেছি। উনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে, এখন দেওয়ার দরকার নাই, নির্বাচনের পরে। এই তো আর 2.5 মাস 3 মাসের মধ্যেই তো নির্বাচন, এই নির্বাচনের পরে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে। কারণ উনি ওনার এলাকায় দেখলাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে, ফাটায় ভালাইতেছে তো, বান্দির পুত, রাজাকারের পুত, কি কি জানি কয় উনি। কিন্তু যা ইচ্ছা তাই বলুক, বলার অধিকার রাখে। কারণ কি জানেন, বর্তমান সরকার দেখাই দিয়ে গেল স্বাধীনতা কাকে বলে। হ্যাঁ ভাই, একটা জিনিস খেয়াল করেন, যেসব কথা আমরা বলি ওই কথা যদি আগে 15-16 বছর আগে বলতাম, তাইলে কি জিন্দা থাকতে পারতাম? না, সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে যাইত। সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন, যার যা ইচ্ছা তাই বলেন না কেন, কোন রকম প্রবলেম নাই। পুরা স্বাধীনতা, যাকে বলে গণতন্ত্র। হ্যাঁ ভাই, 54 বছর পর গত 15 মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম, প্রাণ ভৈরা স্বাধীনতা ভোগ করলাম। গণতন্ত্র কাকে বলে দেখলাম, আগামীতে দেখতে পাব। সমিতিতে ইমাম এবং খাদেমদের একটা মহাসম্মেলন ছিল। ওইখানে সব রাজনীতির দলের থেকেই মানুষজন ছিল, কেউ বাদ যায় নাই, সবাইকে নিয়েই এই সমাবেশ। আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব, আর ওনার হইয়া ওইখানে বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব, মাথায় টুপি ছিল। যাই হোক, সামনে যারা বসা ছিল 90%ই মাথায় টুপি ছিল, যেহেতু হুজুরদের অনুষ্ঠান।
ওইখানে উনি বক্তব্য দিতে দিতে উত্তেজনা চলে আসে, আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে যেটা নিয়ে ভাই, হ্যাঁ ভাই, খুব বেজ্জতিকর ঘটনা ঘটছে ওইখানে। আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল। হ্যাঁ, উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে। ঘটনা তো সবাই জাইনা গেছেন ভাই। ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে, সালাম দিলেন, শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম বলছে। এটা কিন্তু হুট করে বলে নাই, কথা সাজায় আনতে আনতে বাদী দলের একজন ইমাম আছে, সে হলো আমাদের জাতীয় ইমাম তারেক রহমান সাহেব। এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘইটা গেল, ভুয়া ভুয়া, দালাল দালাল, র এজেন্ট, মানে পুরো একটা হুলস্থুল কাণ্ড। আমার নিজেরই লজ্জা লাগতেছিল, তাই না? কেমন একটা ব্যাপার। হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশা দেখতেছে, শুধু কি উনি দেখতেছে, সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না? আর ওই টাইমে যদি এরকম ভুয়া ভুয়া দালাল দালাল বলে কেমন লাগে? আসলে হয়েছে কি জানেন, কথার মধ্যে না হুঁশ রাখতে হবে। কথা ভাই ডেঞ্জারাস জিনিস তো ভাই। ছোট্ট একটা কথায় অনেক বড় ঘটনা বইটা যেতে পারে। রাজাকারের নাতিপুতি, ওই উল্টা গেল শুধু রাজাকারের নাতিপুতি বলাতে। এখনো বলে রাজাকারের নাতিপুতি, তো না, আরো খারাপ ভাবে বলে, জঘন্য ভাবে বলে, এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, কোনো প্রতিবাদ নাই, কেউ কোনো বাধাও দিচ্ছে না, কারণ ওই যে একটু আগে বললাম 54 বছরের মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ করতেছি। যাই হোক, আগের কথায় ফেরত আসি। সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা আসলে উনি কি বুঝাইতে চাইছিল? ইমাম অর্থ কি? নেতৃত্ব যে দেয়, কিন্তু কার নেতৃত্ব? ভাই ডাকাইতেরও তো নেতা আছে, তাই না? চোরেরও তো নেতা আছে, হাইজাকারেরও নেতা আছে, কিন্তু ধর্মীয় নেতা, ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম, তাই না? আর জাতীয় ইমাম মানে কি জানেন? সারা বাংলাদেশের এই জাতির ইমাম। ওইভাবে বলা ঠিক হয় নাই, আর মানায়ও না। কেন মানায় না জানেন? আচ্ছা ধরেন আমার পুরা ফেসটা হইলো ছিলা মুরগির মতো, হ্যাঁ, ছিলা মুরগির মতো, চুলের কাটিং ফাটিংও সেই রকম, কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি, এটা মানায় না। আমরা দেখা কিভাবে অভ্যস্ত যে এমন একজন মানুষ যার কপালে এখানে দাগ আছে, নামাজ পড়তে পড়তে দাগ পড়া যায়, হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এবং দেখে আসতেছি উনি সত্যি সত্যি একজন ভালো মানুষ, আমাদের মসজিদে নামাজ পড়ায়, তাকেই আমরা ইমাম সাহেব বইলা ডাকি, তাই না? এরকম হইলে তো মানায়। কিন্তু আমি জিন্সের প্যান্ট ট্যান্ট পইরা হঠাৎ কইরা আইসা ছিলা মুরগির মতো দাঁড়ায় যদি ইমাম দাবি করি, মানায় না, দেখতে মানায় না। আর কোন টাইমে বলতেছি? নির্বাচন সামনে। এই সামনে নির্বাচন রাইখা এই ধর্মের কথাগুলা কেন বারবার আসতেছে? ধর্মীয় বাণী কিন্তু সবাই দিতে চাচ্ছে, সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি, আমি মুসলমান। ওই ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বের হইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইর হই, আমি কোনো কাজের আগে দোয়া পড়া নেই, সূরা পড়া নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বক্তব্যের মধ্যে এইসব বক্তব্য কেন রাখতে হইতাছে? যে আমি সব কথার শেষে ইনশাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে? কিছুদিন আগেও তো এটার প্রয়োজন হয় নাই। তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন? ধর্ম ব্যবসা বলবো না, ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাতে ইসলাম কি ধর্মকে কাজে লাগাই টিকিট পাবেন জামাতে ইসলামকে ভোট দিলে? এই কথাটা তো শোনা যাচ্ছে, হ্যাঁ, ওনারাও বলে, কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে। কি যুক্তি জানেন? ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন, একটা দল আছে ভাই এই কথাটা বইলা বেড়াইতেছেন, বইলা বইলা মানুষের মনকে বিষায়া দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু না, কথা ওইটা সত্যি না। সত্যিটা কি জানেন? ওনারা যে ধর্মটা পালন করে এবং এই ধর্ম পালন করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, সৎ পথে চললে, ঈমান সঠিক রাখলে আপনি বেহেশতে যাইতে পারবেন, এই ধরনের কথাই তো বলে। ইসলাম ধর্মে এর বাইরে কোনো কথা বলে? নিশ্চয়ই না। এবং আমরা যে মসজিদে যাই, ওনারা আমাদের যে খুতবা দেয়, আমাদেরকে তো বুঝায়, কি বুঝায়? এই ধর্মের কথাই তো বুঝায়। ওই কথাগুলোর মানে কি? আপনি যদি সত্যি সত্যি পারফেক্ট একজন মুসলমান হইতে পারেন, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন।
আর ওই বাণীটা ওনারা ছড়ায়, আর ওর সঙ্গে আইনা এখন জুইরা দেওয়া হয়েছে বেহেশতের টিকিট। এক অর্থে আপনাদের কথা ঠিক আছে। কেন ঠিক আছে ভাই? এই রাজনীতিতে এগুলা চলে। আমি আপনাকে ডাউন করতে চাইবো, আপনি আমাকে ডাউন করতে চাইবেন, এটা তো চলতেই পারে। যেমন দেখেন আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে, একই দিনে মানে জাতীয় ভোট আর গণভোট একই দিনে হইলে জেনোসাইড হয়ে যাইতে পারে, এরকম একটা কথা বলছে। এটা নিয়েও কিন্তু এখন চারিদিকে ভাই টক শো আরম্ভ হয়ে গেছে। উনি এটা কি বুঝাইতে চাইলো? জেনোসাইড মানে তো গণহত্যা, তাহলে কি গণহত্যার হুমকি দিল? না না, এরকম কিছু না, বুঝতে হবে ভাই। হ্যাঁ ভাই, আমাদের দেশে একটা সিনেমা হয়েছে না জহির রায়হানের, স্টপ জেনোসাইড, মানে বন্ধ করো গণহত্যা। এটা কিন্তু ওই বৃহৎ অর্থে গণহত্যা না, মানে একটা ভয় ঢুকাইছে যে ওই একই দিনে যদি এটা হয় তাহলে এরকম একটা পারে, এরকমই বুঝাইছে। অত গভীরভাবে নিতে নাই। যাই হোক, এই গভীরভাবে নেওয়াটাও আমি খুশির খবর মনে করি, কারণ গণতন্ত্রের মধ্যে এগুলো থাকতে হবে। যে যাকে ডাউন করতে পারে আলোচনায় রাখতে হবে। তো ভাই আলোচনায় রাখতে হবে না? সামনে তো নির্বাচন। দেখেন এই নির্বাচনের কিন্তু অনেক রকম খেলা এখন আবার নতুন করে শুরু হয়েছে। দেখবেন জামাতে ইসলামের যারা আগে ছিল 300 আসনই তো ওনাদের সদস্য দিয়ে রাখছে, ওইখান থেকে 80% পিছনের সিটে নিয়ে আসবে, নতুন মানুষ সামনে আনবে। আর যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে। এই গেমটা কেন খেলছে জানেন? ওনারা আগেই ওনাদের 300 আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে কে ক্যান্ডিডেট, বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখে নিল। বিএনপি 23 জায়গায় আবার রদবদল করতেছে, ওইটাও দেখে নিল। ওইটা দেখার পর এই তফসিল ঘোষণার আগেই দেখবেন জামাত ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে। এর মধ্যে ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, এর মধ্যে ভাই অবসর প্রাপ্ত সেনাবাহিনী পাবেন, এবং এর মধ্যে অনেক নাম করা, হ্যাঁ ভাই আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন। অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে। এর মধ্যে শুনলাম এনসিপি নিজেরাই একটা জোট করতেছে, ভালো। ওনাদের সঙ্গে 4-5 জন আছে। আমার বাংলাদেশ মানে এবি পার্টি, আমার বাংলাদেশ, ফুয়াদ সাহেব বোধ ওনাদের সঙ্গে গেছে, মঞ্জুর সাহেব আছে, আরো অনেকেই আছে শোনা যাচ্ছে। যাই হোক, শোনা কথা বাদ দেই, যেদিন সময় অনেক বাকি, অনেক লম্বা পথ বাকি। আরে ভাই রাজনীতিতে যে একবার ঢুকে না ভাই আর বাইর হইতে পারে না, ওই রাজনীতিতেই থাকে। আপনারা খেয়াল করে দেখেন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসছিল রাজনীতিতে ঢুকছিল মধ্য বয়সে, তারপর কি আর বাইর হইতে পারছে? ওনারে জেলে রাখছে 5 বছর, ওইখান থেকে বাইর হইয়া আবার সেই রাজনীতিতেই ঢুকছে, এবং মৃত্যুর আগে হাসপাতালে চলে গেছিল। ওই হাসপাতাল থেকেও ভাই উনি নির্বাচনের আলোচনা করছে, মানে মরার আগ পর্যন্তই ওই রাজনীতিতে ছিল। আবার দেখেন শেখ হাসিনা ভাই এত হত্যাকাণ্ড কইরা, এত রাহাজানি অপকর্ম কইরা চইলা গেল, চইলা যাওয়ার পর উনার ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু সে রায় উনি মানে না। এখনো বলে আমি ফেরত আসতেছি, আইসা আবার রাজনীতি করবে, আবার দেশের সেবা করবে। মানে একেবারেই ওই যে সিংহাসনে বৈশা, ওই চেয়ারে বৈশা কবরে যাবে, এর আগে যাবে না, যাইতে চায় না। তার জ্বলন্ত প্রমাণ আরেকটা কি জানেন? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু হাসপাতালে। কিভাবে আছে আপনারা জানেন? ওনার অনেক প্রবলেম দেখা দিছে, যার জন্য ওনাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসলে ভাই কিডনি পেশেন্টকে না ঘরের মধ্যেও ভাই অনেক যত্নে রাখতে হয়, তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু আলাদা। এক ফোঁটা লবণ খাইতে পারবে না, একটুখানি যদি ভাই মুসুরির ডাল খাইতে ইচ্ছা করে খাইতে পারবে না, ওইটা ওনার জন্য হারাম। যদি একটু মাংস খাইতে ইচ্ছা করে, সে মাংসকে জানেন 20-25 মিনিট আগে জাল দিতে হবে, শুধু সিদ্ধ পানিতে, সাদা পানিতে জাল দিয়া ওই পানিটা ফেলা দিয়া ওই মাংস রান্না কইরা এক টুকরা মাংস খাওয়াইতে পারবেন। হ্যাঁ ভাই, অনেক কষ্ট একজন কিডনি পেশেন্টের। আপনারা এই যে এর মধ্যে নিয়ে গেলেন সামরিক অনুষ্ঠানে, এই সামরিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কোন ডাক্তার অনুমতি দিছে আমি জানি না। আমার মনে হয় পৃথিবীর কোন ডাক্তারই উনাকে এইভাবে সবাই ভিতরে যাওয়ার অনুমতি দিবে না, উনাকে আলাদা থাকতে হবে, যত্নে রাখতে হবে। এই যে উনি গেলেন, যাওয়ার পরই দেখেন, কথাটার জন্য আমাকে মাফ করবেন, দেখেন ওনার কি অবস্থা আমি তো বুঝতে পারতাছি। আমার ওয়াইফের এই অবস্থাটা তো ছিল, এর মধ্যে দিয়ে আমাকে যাইতে হয়েছে ভাই।
আমি বুঝতে পারতাছি কষ্টটা দিছেন। এটা কোনো কথা? তার মানে কি, ওই যে একটু আগে যা বললাম, কেউ একবার রাজনীতিতে জড়ায় গেলে ভাই ওই চেয়ার থেকে ডাইরেক্ট কবরও যাইতে চায়, চেয়ার ছাড়তে চায় না। এই মুহূর্তে তো ওনার বিশ্রামের দরকার। ওনাকে 3 জায়গা থেকে দাঁড় করায় দিয়া আমাদেরকে কি রাজনীতি দিবেন? উনি কি ওই 3টা জায়গায় যাইতে পারবে? এখানে দাঁড়াইছে, ওইখানে কথা বলতে পারবে। তার মানে কি, আপনি লন্ডন থেকে আপনিও কথা বলতেছেন লন্ডন থেকে, উনিও ঘর থেকে। এইভাবেই কি বাংলাদেশের রাজনীতিটা চলবে? এইভাবেই চালায় নিবেন? এটা কোনো কথা? গতকালকে রিয়াকশন দেখেন নাই, যেভাবে ভুয়া ভুয়া বলতেছিল? কেন এই রিয়াকশন দিচ্ছিল? আপনাকে সামনে রাখা এটা বুঝতে হবে। কারণ কি জানেন, ওই যে মানুষ এখন না ওই আগের মতো নাই। ওই যে বনিয়ামিন বলে না, বাংলাদেশের জনগণ চোদু না, এখন আর বাংলাদেশের জনগণ চোদু না। বাংলাদেশের জনগণ বুঝতে শিখে গেছে ভাই, বুঝতে শিখে গেছে যে আপনাদের লক্ষ্য কি, টার্গেট কি। আপনারা কি দলকে ভালোবাসেন, নাকি নিজেকে ভালোবাসেন, নাকি রাজবংশের মতো নিজেদেরকে তুলে ধরতে চান? এই দেশটাকে কতটুকু ভালোবাসেন নিজেদেরকে নিজেরা প্রশ্ন করেন ভাই, নিজেকে প্রশ্ন করেন। টিস্যুটা যখন নিছিলাম হাতে, একটা কথা বলি, এই টিস্যুটার মতোই হইল জীবন। হ্যাঁ ভাই, জীবনটা এই টিস্যুর মতো। এই যে বাম হাত দিয়ে ধরে রাখছি, ধরে নেন, এটা আমার জন্ম। আর ডাইন হাত দিয়ে ধরে রাখছি, এটা আমার মৃত্যু। আর এই জন্মটা আমি কোথায় নিব? ঢাকায়, বাংলাদেশে, না আমেরিকায়, লন্ডনে, নেপালে, ভুটানে, ভারতে? আমি জানি না। কার ঘরে জন্ম নিব? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আমি জানি না। গরিব না ধনী? আমি জানি না। কিন্তু আমি জন্ম নিলাম। জন্মের পর এই যে আমি মুক্ত হয়ে গেলাম, রয়ে গেলাম কোথায়? মৃত্যুর কাছে ঝুলায় রইলাম। হ্যাঁ ভাই, মৃত্যুর কাছে ঝুলায় রইলাম। আর ল্যাংটা জন্ম নিলাম, যাইতে 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 এখানে আইসা কি পাইলাম? শুধু একটি কাফনের কাপড়, আর কিচ্ছু না। মাঝখান থেকে সব মাইনাস করে দেন। ল্যাংটা জন্ম নিয়া মৃত্যুর আগে শুধু একটা সাদা এক টুকরা কাফনের কাপড়। কিন্তু এই মৃত্যুটা আপনার কোথায় হবে? লন্ডনে না বাংলাদেশে, ভুটানে না নেপালে, ঘরে না বাইরে, রাস্তায় না আকাশে? কিচ্ছু আপনি জানেন না। যেহেতু জানেন না, সেহেতু সেটা নিয়ে কেন ভাবতে যাবেন? সেটা নিয়ে কেন নিজেকে দূরে সরায় রাখবেন বাংলাদেশের জনগণের কাছ থেকে? এত বড় দলের একজন লিডার আপনি। আপনি যদি চলে আসতেন, আপনি যদি এখন বাংলাদেশে থাকতেন 5ই আগস্টের পরে, আমি তো মনে করি আজকে যে অবস্থায় পৌঁছায় গেছে বিএনপি নিয়ে অনেক রকম সমালোচনা এবং দলে দলের মধ্যে যে ঝগড়া বিবাদ। একটু আগে দেখলাম নয়া প্রাক্তন নেতা, পুরনো নেতা স্টেজের মধ্যে থাপড়াথাপড়ি হইতাছে, একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে ওপেন ক্যামেরার সামনে। কি চরম অবস্থা! কারণ নেতাহীন একটা দল হয়ে গেছে, কেউ কাউরে মানে না। আচ্ছা, বাদ দেন রাজনীতি, বাদ দেন নেতাগিরি, বাদ দেন বিএনপি। মাই তো সবচেয়ে বড়। মা অসুস্থ, বারবার অসুস্থ হইতাছে। আপনার কি ওইখানে বসে থাকা উচিত? চলে আসেন মায়ের জন্য, মায়ের কাছে চলে আসেন। হায়াত মউত তো আল্লাহর হাতে, কখন কার মৃত্যু তো আমরা জানি না। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। সুযোগ হাতে পারেন ভাই, হ্যাঁ ভাই, হয়ে যেতে পারেন। হায় হায়, প্রত্যেকটা মার হাতে যদি আল্লাহ তাআলা সুযোগ কইরা দিত যে মা শুধু লিখবে তার সন্তানের ভাগ্য, এমন সুযোগ যদি আল্লাহ দিত ভাই, এই পৃথিবীতে প্রত্যেকটা মা লেখা যাইতো। কি লেখা যাইতো? নিশ্চয়ই ভাই লেখা যাইতো ধন দৌলত, বাড়ি গাড়ি, আর লাল টুকটুকে একটা বউ, হ্যাঁ, ছেলের জন্য। আর মেয়ে হইলে চাইতো ভাই স্মার্ট একটা ছেলে, যে চাকরি করে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে। থাকবি তো টাকা পয়সা, কারণ কি ওই হবু জামাই, মেয়ের হবু জামাই মাও তো ভাই তার সন্তানের জন্য ওই মঙ্গল কামনা কইরা গেছে, ধন দৌলত চায়া গেছে। তার মানে মানুষের কথা বলবো, তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি শুধু ঘনিষ্ঠ নন, বলা যায় যে দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন, সাংগঠনিক সম্পাদক পদে। আর শেখ হাসিনা তাকে এত বেশি গুরুত্ব দিতেন, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। ওই সময় অনেক সিনিয়র নেতাও ভিড়তে পারতেন না। এই গল্পটা যার কথা বলছি, তিনি নিজে মুখে আমাকে বলেছেন, আরো অনেকে জানে। শেখ হাসিনার সাথে তার স্মৃতিচারণ, তিনি মানে খোলা মনে সব বলে দেন, লুকোছাপা করেন না। মানুষটা অবশ্যই সরল। সেই মানুষকে আপনারাও চেনেন, মাহমুদুর রহমান মান্না। তার আজকে আসলে একটা লেখার শিরোনাম দেখে আমি ধাক্কা খেয়েছি। তিনিই বলছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন?
তার মনে প্রশ্ন। এবং দেখেন আবার তিনি কি লিখছেন, যে লেখাটা খুবই আবেগধর্মী এবং তার মধ্যে মেসেজ আছে। তিনি এই মৃত্যুদণ্ডটা যে স্বাভাবিক না এবং তার যে কষ্ট হচ্ছে এটা যেমন প্রকাশ করেছেন, আবার বলেছেন যে এটা অনিবার্য ছিল, এটা হওয়াই উচিত ছিল। লিখছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটাই প্রধান। জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল পাকিস্তানে। তখন নিশ্চয়ই মনে আছে জিয়াউল হক ছিলেন ক্ষমতা দখলকারী, জেনারেল জিয়াউল হক। পাকিস্তানে রাজনীতিকদের পতন ঘটেছে জেনারেলদের হাতেই, অনেকেরই। ইমরান খানেরও আজকে সেই পতনের ধারাবাহিকতা। বলছেন যে তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসাবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন। এখনো আলোচনার শীর্ষে রয়েছেন তিনি, সত্য। আমার কাছে সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন ছিল, প্রথমত এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি, দ্বিতীয়ত আগামী রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে, এবং তৃতীয়ত ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে। এটা পরের প্রশ্ন, এটার আর বিশ্লেষণ দরকার নেই। ওনার প্রতিক্রিয়াটা হলো এই, যে কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না, তা সে মৃত্যু যেভাবে যে কারণেই হোক। আচ্ছা, অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না। আবার এও ঠিক, মানবতা বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারে না। হিটলার, মুসোলিনি, চেঙ্গিস খানের মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, মনে হয় এটাই স্বাভাবিক। কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয়। কত বড় মানুষ ছিলেন তিনি, ব্র্যাকেটে আছে কত বড় মানুষ, অর্থ গুণের অর্থে বলছি না, নাম ডাকে, লুটপাটে এবং কুকর্মে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল, অনেক কথাই হয়েছে। সেই মানুষের এই পরিণতি দেখতে না পেলেই ভালো হতো। যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি, সেই কারণে বলছেন যে এই মানুষের এরকম পরিণতি দেখতে না পারলেই ভালো হতো। এটা কিন্তু সরল মনে কথা। আপনার খুব এরকম কাছের কেউ, সে যতই খারাপ হোক, আপনার কিন্তু ধাক্কা দিতে থাকবে। কিন্তু ইতিহাস নির্মম, পাপ বাপকেও ছাড়ে না, কষ্ট লাগে। কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকে শাসাই। কেন কষ্ট লাগবে? হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে, তিনি এবং তার সরকার দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আসি, যে অনেকে বলছে যে সারা দেশে রক্তের হোলি খেলা চলছে, 4 তারিখেও অনেকে বলছে যে ভাই কিছু হবে, শেখ হাসিনাকে সরাতে পারলেন? আমি স্বভাবসুলভ রাজনৈতিক বয়ানের মতো জবাব দিয়েছি, নিশ্চয়ই জিতবো, ফ্যাসিবাদ কখনো জেতেনি। কিন্তু মনের মধ্যে তারপর প্রশ্ন, আসলে এটা হবে তো? 15 বছরে মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজেয়, সে তার কোনো পরাজয় হবে না, সে জয়ের মধ্যেই থাকবে সারা জীবন। কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে স্বৈরাচার শেষ পর্যন্ত টেকেনি। দর্শক, এই পর্যন্তই থাক, আরো অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, তার নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলেও তিনি বলছেন যে এটি হওয়া উচিত। আরেকটা বলছেন যে স্বৈরাচার কখনো জেতে না, শেষ পর্যন্ত তার পরাজয় হয়, সেটাই এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু ক্ষমতার স্বাদ পেয়েছে। 2001 সালে জামাত জোট সরকারের সময় 2 জন তাদের মন্ত্রী ছিল। তারপর লম্বা ব্যবধানে এই 5ই আগস্ট পরিবর্তনের পর, যদিও ক্ষমতায় আসেনি সরাসরি, কিন্তু জামাত বা বিএনপি ক্ষমতাটা এক্সারসাইজ করা শুরু করছিল। প্রথমে এনসিপি তরুণ নেতারা ছিল, কিন্তু পরে তারা ছিটকে গেছে। এখন যা কিছু হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। কিন্তু ওই যে জামাত তো এককভাবে কখনো ক্ষমতায় ছিল না, এখন আবার নির্বাচনী রাজনীতিতে তারা একটা সুবিধাজনক অবস্থায় আছে। তারা অনেকে বলছে যে তাদের যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, সাধারণ মানুষের ভোটে হয়তো তারা ক্ষমতায় যেতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই জামাতের কোনো কোনো নেতার বক্তব্য বোঝা যাচ্ছে যে আসলে কি হইতে পারে। একটা ঘটনা তো আমার প্রচন্ড খারাপ লেগেছে, যে 32 নম্বরকে ঘিরে তারা ক্ষোভ বিক্ষোভ করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, কিন্তু যেভাবে পুলিশ এবং সেনা সদস্যদের সাথে আচরণ করেছে এটা ভালো লাগেনি। আমি বলেছি, বিশেষ করে রাফিয়া নামে একটা ডাকসুর মেম্বার সম্ভবত, তার যে আচরণ, যেভাবে পুলিশের কোমরের পোশাক ধরে টান দিছে, এটা উচিত না। তার হিজাবের সাথে এই ঘটনাগুলো একদম মানানসই না, আর একটু শালীন হওয়ার দরকার ছিল। যাই হোক, এইদিকে শাহজাহান চৌধুরী একটা বিশাল বিপদ ঘটেছে।
এবং এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তিনি নিয়ন্ত্রণের জায়গায় তারা চলে গেছে, যে যাদের কথা উঠবে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কথা যে বলছে জামাত, তো তার আগেই এই কথা যদি বলে তাহলে লেভেল প্লেইং ফিল্ড তো এখন বিএনপি দাবি করবে। বিষয়টা তেমনই হয়ে গেল। কিন্তু বলছেন যে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শাহজাহান চৌধুরী, জামাতের কেন্দ্রীয় নেতা। তিনি বলছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে। প্রশাসন তো কোনো দলের কথায় চলবে না, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বলবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এতগুলো কাজ যদি করে তাহলে তো অলরেডি এটা তো শেখ হাসিনা তো এইভাবেই বলতো। কিন্তু নির্বাচন কালেও কিন্তু আওয়ামী লীগের কেউ কিন্তু এইভাবে বলতে সাহস পাইত না। এখন তিনি কেন বললেন? দুইটা কারণে। একটা হলো ওনার বয়স হয়ে গেছে অনেক, তার মাথা আওলে গেছে, এটা হইতে পারে। আর একটা হইতে পারে যে জামাত যা ভাবছে, যা চিন্তা করছে, সেটা হয়তো তার মুখ থেকে অরিজিনাল জিনিসটা সেটা বের হয়ে গেছে। এখন কোনটা দর্শক এটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু এই ধরনের বক্তব্য সেটা বিএনপির কোনো নেতা দিক বা অন্য যে কেউ দিক, পোস্টের পট পরিবর্তনের পর মানুষ মনে করেছিল গণমাধ্যম স্বাধীন হবে, অবারিত হবে, সবাই যার যার মত প্রকাশ করবে। সেটা কি হতে পারছে? এটার উত্তর হলো দুইটা, পেরেছে আবার পারেনি। পেরেছে ওই অর্থে যে আগে যারা নিয়ন্ত্রণ করত সেই গোষ্ঠী নাই, কিন্তু তার জায়গায় আবার নতুন নিয়ন্ত্রক চলে আসলো এবং তারাও তাদের মতন করে পরিচালিত করছে। মালিকানা কিন্তু থেকে গেল বিগত আমলের লোকদের হাতেই। যতগুলো টেলিভিশন দেখবেন অধিকাংশই হচ্ছে এরা হচ্ছে সুবিধাভোগী, বিগত আমলের সুবিধাভোগী। পট পরিবর্তনের পর এমনি কিভাবে যেন তারা আস্তে করে এই পট পরিবর্তনের সাথে যুক্ত রাজনৈতিক শক্তির ব্যানারে চলে গেল। সেই রাজনৈতিক শক্তিগুলো আবার ঢুকে পড়লো এইসব মিডিয়ার ভেতরে। কিন্তু ওই যে বললো যে এখন মিডিয়া স্বাধীন। আমি একটা টক শোতে বলছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা আরো করুণ হলো, কারণ মালিক থেকে গেল আগের আমলের দৃষ্টিভঙ্গি, তাদের সবকিছুই আগের, কিন্তু নিয়ন্ত্রণ করছে আবার নতুন কর্তৃত্ব। ফলে আগের যারা তারা তাদের মতটা প্রকাশ করতে পারছে না, আবার নতুন যারা তারা আবার তাদের মতন করে পরিচালনা করছে, যদিও থেকে গেল একটা কিম্ভূত কিমাকার। আগের রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণ নেই বলে মনে করার কোনো কারণ নেই যে এটা স্বাধীন হয়ে গেল, কারণ নতুন একটা শক্তি আসলো এমন ভাবে। তখন তারা বললো যে আওয়ামী লীগ সম্পর্কিত বা মনোভাব সম্পন্ন যারা আছে এরা সবাই দোষর, এরা স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর, এরা আসতে পারবে না। না আসতে পারার ফলে যেটা হয়েছে, এটা আমিডামি একটা ওই গণমাধ্যম হয়ে গেছে। কেন? যারা আছে তারা নিজেরাই টকশোতে এসে তর্ক বিতর্ক করছে, মৌলিক তফাৎ নেই। আওয়ামী লীগ প্রশ্নে তারা আবার একেবারে ঐক্যবদ্ধ, কিন্তু আওয়ামী লীগ সমর্থক কেউ থাকতে পারবে না, এরকম একটা সম্ভব না। বলছেন যে বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার, স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই। স্বাধীন গণমাধ্যম তৈরি করতে গেলে ওই পুরনো স্ট্রাকচার আর নতুন যে ব্যবস্থাপনা দুটি বিদায় করতে হবে, তা নাহলে গণমাধ্যম স্বাধীন হবে না। যেমন ধরেন আমি যদি কোনো গণমাধ্যমের দায়িত্ব আমাকে দেওয়া হয় একটা গণমাধ্যমের প্রধান হিসাবে, তো আমি তো চাকরিজীবী হব, আমি কি করব? আমি এটাকে একদম ফ্রি ফেয়ার করার জন্য সবার বক্তব্য, সবার মতামত আমি তুলে ধরার চেষ্টা করব। পারবো এটা? পারবো না। আমি ধরেন যদি মনে করি যে আমি ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল হাসান বুলবুল, ইশতিয়াক রাজা এদেরকে দাওয়াত দিতে চাই টকশোতে, পারবো? পারবো না। কাদেরকে পারবো? যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে। এখন হয়তো তাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে শুধু তাদের মধ্যেই থাকবে। কিন্তু শেখ হাসিনার সমর্থক যারা, যেই সমস্ত এই সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের আমি সমালোচনা করি সত্য, কিন্তু তাদের গলা চেপে ধরবো, তারা কথা বলতে পারবে না, এটা তো হইতে পারে না। তাহলে তো এটা আর এক ফ্যাসিজম। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে গণমাধ্যম স্বাধীন করলাম, করে আমি আর এক ফ্যাসিবাদ চাপাই দিলাম যে আগের যারা মতাদর্শের যারা, তারা সব খারাপ, তারা কথা বলতে পারবে না। ওই হাসিনার আমলে যা হইতো যে বিএনপি জামাতের সমর্থক মানেই হচ্ছে এরা খারাপ, এরা মুক্তিযুদ্ধ বিরোধী,
এরা হচ্ছে পাকিস্তানের চর, এদেরকে পাকিস্তানে পাঠাই দাও। এইটার একটা সমাধান যতক্ষণ না হবে, এই দৃষ্টিভঙ্গি মানসিকতার এবং পেশাদারদের হাতে যখন যদি গণমাধ্যম না যায়, এখন আপনি পিছনে থাকবেন, আপনি বিএনপির সুবিধাভোগী বা জামাতের সুবিধাভোগী, আপনার গণমাধ্যম মালিক আপনি, আর বলবেন গণমাধ্যম স্বাধীন, এইটা মনে করা খুব কষ্ট। এটা সাদেক হোসেন খোকার মতন মানুষ জন্মাবে খুব কম। উনি যেমন বলতেন যে না, আমাকে নির্দেশনা ছিল যে এখানে কিন্তু তুমি বিএনপি আওয়ামী লীগ যেটা সঠিক সেটা মনে করবা। সেটার আমি হয়তো মানে 80-90% পারছি, একেবারে পুরোপুরি পারা সম্ভব না, সমস্যা নেই। আমি যেহেতু 80-90% অর্জন করতে পারছি, আমি করতে পারছি একটা সময় পর্যন্ত। কিন্তু দিনকে দিন যখন নাকি নির্বাচনটা আস্তে আস্তে হইতে হইতে ওই আমি ডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন হয়ে গেল, আস্তে আস্তে তারা থাকতে পারবে কারা জানেন? ছাত্রলীগের মধ্যে আশ্রয় নিয়েছিল না শিবিরের লোকজন, বা আওয়ামী লীগের মধ্যে জামাতের লোকজন, ওইভাবে যদি ছিল ওইভাবে টিকে ছিল কিছু লোকজন। আমি আর আজকে এই বিষয়ে আর কিছু বললাম না, অনেকে বিব্রত হবে। তারা ছিল, তারা থাকতে পারে, কিন্তু আমার মতন মানুষ পারে না। তাই আমাকে অসম্মানিত হয়ে চলে আসতে হলো দর্শক। সুতরাং স্বাধীন গণমাধ্যমের কথাটা আজকে দেখলাম বিশাল, এই যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, দেখেন এইটারও জন্ম কিন্তু সেই একটা স্বৈরাচারের গর্ভ থেকে, এইটারও জন্ম গর্ভ থেকে, সেই গর্ভ থেকে এটাকেও ব্যবহার হয়েছে রাজনৈতিকভাবে। সেই প্রতিষ্ঠানের এতে আজকে সবাই আসছে, টেলিভিশনের এদের আসবে না, সবাই তো আসবে, কোনো কেউ বাদ নেই। এসে লম্বা লম্বা কথা হবে, বলবে যে না সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকবে না। এটা হয়তো এটা আকাঙ্ক্ষা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যকে সমর্থন করছে, এটা আকাঙ্ক্ষা, কিন্তু এটা বাস্তবায়ন মানে এই 1 বছরে তো আমি দেখলাম না। এই সরকারও পারলো না, কোনো কিছুই পারলো না, কোনোটাই পরিবর্তন করতে পারলো না। তা আগামী দিনে যে রাজনৈতিক সরকার আসবে তারা কি পারবে? এখনো পর্যন্ত কি তাদের এই 1 বছরের মধ্যে কি তাদের সেই অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে তারা কি প্রমাণ করতে পারছে? পারে নাই। এই যে জামায়াত বারবার বলছে সমমনা 8 দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস, কাশিমি সাহেবের নিজামী ইসলাম, এই সব দলগুলো মিলে তাদের যে 8 দলের যে জোট, জামায়াতে ইসলামী এবং সমমনা 8 দলের যে জোট, সেই জোটের কাছেই তো ইসলামপন্থীদের মূল ভোটগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে সেই দল যেই দল 2014-18তেও কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে, কয়েকশো আসনে অংশ নিয়েছে। তাদের রাজনৈতিক প্রস্তুতিটা এমন যে পুরো আওয়ামী লীগ আমলেও কিন্তু তারা 2024-এর নির্বাচন ছাড়া তারা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছে। সারা দেশে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে জামায়াতে ইসলামী যে ধরনের কার্যকরী জোট গঠন করেছে, যে এই জোটকে তারা জোটও বলছে না, কোনো জোড়াজোড়ির ব্যবস্থাও রাখছে না, বলছে একটা নির্বাচনী সমঝোতা, যে ধরনের দলগুলোর সাথে তারা সমঝোতা ঘটিয়ে ফেলেছে। এবং জামায়াতে ইসলামীর আমির যেই ঘোষণা দীর্ঘ সময় ধরে দিয়ে আসছিলেন যে এবারের নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনবার ব্যবস্থা করবেন তিনি, এখন দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক দারুণ নির্বাচনে জোট বা সমঝোতা করে একসাথে হাঁটবে। এই বিষয়টা অকল্পনীয় ছিল যাদের ক্ষেত্রে, যেসব ইসলামী দলগুলোর ক্ষেত্রে। সেই সকল প্রভাবশালী ইসলামী দলগুলোকে তিনি এবং তার দল তাদের মিত্রে পরিণত করেছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী দলগুলোর এমন এক কার্যকর ঐক্য হয়ে উঠেছে যে সাধারণভাবে নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট পেয়ে শক্তিশালী হয়ে ওঠা বিএনপির এখন চোখে অন্ধকার দেখা ছাড়া কোনো উপায় থাকছে না। কারণ বিএনপির জন্য এই বাস্তবতাটা একেবারে নতুন যে বাংলাদেশে প্রভাবশালী ইসলামী দলগুলো নতুন, যে বিএনপির ওপর নির্ভর না করে ওই দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এমন এক ভোটের হিসাব তৈরি করছে যেখানে বিএনপিকে হয়তো শেষ পর্যন্ত নাস্তানাবুদ হতে হবে। কারণ বিএনপিকে আসলে বিপদে পড়তে হচ্ছে, চোখে অন্ধকার দেখতে হচ্ছে, নির্বাচনে পরাজয়ের কথাও
আশঙ্কা করতে হচ্ছে নানা হিসাব নিকাশে, নানা আসনে, এ কারণে যে তাদের মনোনয়ন ঘোষণা করেছে। তখনই এই যে ব্যাপক অসন্তোষ দলের ভেতর ছড়িয়ে পড়বে জোটের প্রার্থীদেরকে মনোনয়ন দিয়ে দিলে, সেই আশঙ্কায় জোটের প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। এমনকি আন্দালিব রহমান পার্থর মতো প্রভাবশালী নেতা, যাদেরকে বিএনপির নেতা কর্মী সমর্থকরাও একরকম তাদের জোটভুক্ত, তাদের দলভুক্ত ভাবেন, তাদের নামগুলো ঘোষণা করে চলছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে। রাজধানী ঢাকায় বেশিরভাগ আসন ফাঁকা রেখেছে বিএনপি, বিভিন্ন জোট বা তাদের জোট সঙ্গীদের দেবে এসব কথা ভেবে। এর মধ্যে ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে সেই আসনে বিএনপির প্রভাবশালী সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এস এ খালেকের ছেলের পক্ষে মশাল মিছিল হচ্ছে আর এমন ঘোষণা এক এক আসনে 3-4জন প্রার্থী করেও এমন ঘোষণা দিয়ে রেখেছেন। এমনকি আপন ভাই আপন বোনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এসব ঘটনাও ঘটছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ডেকে আনছেন প্রার্থীদেরকে, এসব বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন যে দলের বিপক্ষে গেলে চলবে না। তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বটে, কিন্তু বিএনপির একটি সমঝোতা সভাও এখন পর্যন্ত সাফল্যের সাথে শেষ হয় নাই এবং কোনো আসনে অপর প্রার্থী, মানে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পান নাই, তারা এখন পর্যন্ত বলেন নাই যে তারা মেনে নিয়েছেন দলের দেওয়া মনোনয়ন, বরং প্রত্যেকে বলেই যাচ্ছেন যে এটা চূড়ান্ত মনোনয়ন নয়, দলকে রিভিউ করতে হবে, দলকে পুনর্বিবেচনা করতে হবে, প্রয়োজনে একটা নিরপেক্ষ তৃতীয় পক্ষ দিয়ে বিবেচনা। জামাতের সেদিক থেকে সবচেয়ে বড় একটা শক্তির জায়গা হচ্ছে দলীয় শৃঙ্খলা। 300 আসনেই তারা প্রার্থী মনোনয়ন করে রেখেছিল গত বছর থেকেই। কিন্তু মনে করে দেখুন 2024-এর আগস্টের পর জামায়াত যখন প্রকাশ্যে রাজনীতি শুরু করলো, বড় বড় সমাবেশ শুরু করলো এবং জামায়াতের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দ যখন বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরে গিয়ে সমাবেশ শুরু করলেন, প্রত্যেক জায়গায় তাদের মনোনীত প্রার্থীকে সরে যেতে বলেন। দলীয় শৃঙ্খলা এবং দলীয় চর্চার কারণেই সেটাতে বিএনপির মতো বিরাট তুমুল ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ এসব লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সে কারণে জামায়াতের আমির নভেম্বরের শুরুতেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তারা মানে খারাপ সম্পর্ক ছিল চিরকাল জামায়াতে ইসলামের, এবং জামায়াতে ইসলামী সবসময় এসব যে পীরদের অনুসরণ করা ইসলামের ঠিক তরিকা কিনা এসব প্রশ্ন তুলে এসেছে। সেই জামায়াতে ইসলামীর আমির জানুয়ারি মাসে গিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী পীর চরমনাই পীরের দ্বারস্থ হয়েছেন। তার সঙ্গে তার জায়গায় গিয়ে সাক্ষাৎ করে এসে তিনি বলে এসেছিলেন যে জামায়াতে ইসলামীর স্বপ্ন সব ইসলামী দলের ভোট এক বাক্সে নিয়ে আসা। এবং জানুয়ারি মাসে সেই বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতান একটা ইসলামপন্থী সরকার, ইসলামী দলগুলোর রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলো না, সেই প্রশ্ন তুলে তারা বলেছে পরেই জামায়াতে ইসলামীর একটা এমন সুসময় শুরু হয় যে মামুনুল হকের কথাই ধরুন না, হেফাজতে ইসলামীর বিরাট নেতা, হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র, তিনি আজিমের জোট বা এক রকমের সমঝোতা থাকে বিএনপির সঙ্গে এবং বিএনপির ভোট বাক্সে গিয়ে তাদের ভোটগুলো পড়ে এবং বিএনপি সেই ভোটের সুবাদে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়, সেই ভোটের সুবাদে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু ইসলামী দলগুলো সবসময় পিছে পড়ে থাকে। এখন এই আল্লামা শাইখুল হাদিসের পুত্র মামুনুল হক, হেফাজতে ইসলামের নেতা, যেই হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবুনগর, জামায়াতে ইসলামীর সঙ্গে মামুনুল হকের ঐক্যটা এমন দানা বেঁধে উঠেছে যে দেখুন সেই আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু সমমনা দল হিসেবে ঘোষণা দিয়ে মামুনুল হকের দল খেলাফত মজলিসও জামায়াতে ইসলামীর সঙ্গে প্রথমে পিআর নিয়ে আন্দোলন করলো, তারপর গণভোট নিয়ে আন্দোলন করলো, এখনো তারা গণভোট, পিআর, নানা রকম ইস্যুতে নাকি আন্দোলনে আছে ঘোষণা দিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে এসব আন্দোলন তারা এই মুহূর্তে হয়তো মানে খুব ঘোরতর জায়গায় নিয়ে যেতে চায় না, কিন্তু একটা রাজনৈতিক জোটের সম্ভাবনাটা জারি রাখতে চায়। তার মানে জামায়াতের সঙ্গে, এই যে জামায়াত বারবার বলছে সমমনা 8 দল, ইসলামী আন্দোলন
আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস, কাশিমি সাহেবের নিজামী বাংলাদেশ হচ্ছে সেই দল যেই দল 2014-18-তেও কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে, কয়েকশো আসনে অংশ নিয়েছে। তাদের রাজনৈতিক প্রস্তুতিটা এমন যে পুরো আওয়ামী লীগ আমলেও কিন্তু তারা 2024-এর নির্বাচন ছাড়া তারা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছে। ঈদ ইসলামকেও কিভাবে তারা তৈরি করেছেন, এবং জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের বলা কথা আছে যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ, আখতার হোসেন থেকে শুরু করে প্রত্যেককে কি করে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির একেবারে হাতে ধরে নেতায় পরিণত করেছে, এবং সেই আন্দোলনটার সময় 2024-এর আন্দোলনের সময় কিভাবে ছাত্র শিবিরের নেতৃত্ব তাদেরকে জনবল, লোকবল, কৌশল, এমনকি ভাষণ খসড়া করে দিয়ে সামনে তাদেরকে উপস্থাপন করেছে। সেই জাতীয় নাগরিক পার্টির নেতাদের কিন্তু দল গঠনের সময় ফেব্রুয়ারিতেই খুব আপত্তি ছিল যাতে তাদেরকে জামায়াতে ইসলামী বা শিবিরের সাথে কেউ মিলিয়ে না ফেলে, তারা যাতে একটা আলাদা আইডেন্টিটি পায়, এবং সে কারণে তারা শিবিরের আলী আহসান জুনায়েদ সহ যেসব নেতৃবৃন্দকে বাদ দিয়ে তখন দল গড়ে তুললেন। এখন জাতীয় নাগরিক পার্টি বলছে যে ওই আলী আহসান জুনায়েদদের গড়ে তোলা আপ বাংলাদেশ, জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে জামায়াতের প্রখ্যাত নেতা ব্যারিস্টার রাজ্জাক, যেই তাজুল ইসলাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যার উত্থান ঘটবে। কিন্তু দেখুন, জামায়াতে ইসলামীর আমির যে কৌশলের কথা বলেছেন যে জোট হবে না, সমঝোতা হবে, এক আসনে তারা একাধিক প্রার্থী দেবেন না, তারা বিভিন্ন এক একটা আসনে যাতে তাদের পক্ষের একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করবেন, সেটা যখন তারা বলছেন তখন ওই ঐক্যেরও মানে জাতীয় নাগরিক পার্টি, আপ পার্টি, এবি পার্টি, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, যেই সকল নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের আশ্রয়ে, প্রশ্রয়ে, প্রশিক্ষণে গত কয়েক বছরে তৈরি করেছেন, সেই পার্টিগুলোকেও যদি তারা তাদের সমঝোতায় নিয়ে আসেন সেটাতে তো কোনো অসুবিধা নাই। তখন তাহলে জামায়াতে ইসলামীর আঁচও এদের গায়ে লাগে না, ঠিক তেমনি জামায়াতে ইসলামীর সমর্থনটা এই পার্টিগুলো পায়। কাজেই সেক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে বিএনপির ঐক্য যত দুর্বল হবে, বিএনপিতে গেলে ঝগড়া, কাইজ্জা, প্রতিরোধের সম্মুখীন হয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকদের কোনো সমর্থন না পেয়ে হারবার সম্ভাবনা যখন বাড়বে, বিএনপিতে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের বা বিএনপির জোটে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের, তখন এই নাগরিক পার্টি, এবি পার্টি, আপ পার্টি, গণ অধিকার পরিষদ এরাও শেষ পর্যন্ত জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়াকেই আসলে লাভজনক এবং যৌক্তিক বলে মনে করবে। কাজেই জামাত এক অপ্রতিরোধ্য ঐক্য গড়ে তুলেছে, যেই ঐক্যে তারা বলছে এটা কোনো জোট নয়, এটা একটা নির্বাচনী সমঝোতা। এবং মনে রাখবেন, এবার যে সংশোধন এসেছে গণপ্রতিনিধিত্ব আদেশে, আরপিওতে, যেটাতে বলা হচ্ছে জোটে যোগ দিলেও প্রত্যেক দলের প্রার্থীকে তার নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে, সেখানে ওই যে বিএনপির মতো জোট ঘোষণা করে ধানের শীষ না পেয়ে বরং জোটের প্রার্থীদের অন্য মার্কা নিয়ে নির্বাচন করা বিএনপি জোটে প্রার্থীদেরকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু জামায়াতের জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো হাত পাখা নিয়ে নির্বাচন করতে চায়। এই নিয়ম বরং সেই জোটকে শক্তিশালী করবে, কারণ হাত পাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করতে চায়, শাপলাকলি নিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন করতে চায়, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু চান তার এলাকায় ট্রাক নিয়ে নির্বাচন করতে, কারণ এরা প্রত্যেকে রাজনীতিতে এবং নির্বাচনে টিকে থাকতে চান। জামায়াতও মনে করে ইসলামপন্থীদের এই ঐক্য, যেই ঐক্যে বাংলাদেশের প্রধান সবগুলো দল আসলে একই লক্ষ্যে কাজ করতে পারবে এবং চায়, একই আদর্শের ভিত্তিতে কাজ করছে, এবং যার মধ্যে অনেকগুলো দল এবং নেতৃবৃন্দকে আসলে তারা তৈরি করে দিয়েছেন, সেখানে এ ধরনের ছাড়